সংগ্রামী ভাই, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছা এবং অভিনন্দন দেখানোর জন্য আসলে আমি লাইভে আসিনি। আমি লাইভে এসেছি বর্তমান বাংলাদেশ সরকারের যেই প্রতিনিধিত্ব দল রয়েছেন বা যারা প্রতিনিধিত্ব করেছেন তারা ইতিমধ্যে প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদের একজন দস্যু। তারা 54 বছর যে রাজনীতি প্র্যাকটিস করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, ধর্ষণ করেছে, সন্ত্রাসী করেছে, খুন করেছে এবং প্রতিহিংসার রাজনীতি করেছে, সেই জায়গা থেকে এই বিএনপি সরকার এখনো বেরিয়ে আসতে পারেনি। কিন্তু খুব দুঃখের বিষয় এবং লজ্জাকর বিষয় হলো আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী ইন্টার পাস করেছে। এটা নিয়ে আমি ট্রল করি না বা এটা নিয়ে আমি কোনো মজা করছি না। একজন ইন্টার পাস, সে যদি রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা তার থেকে থাকে, সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিন্তু বিষয় হইছে চরিত্রের বিষয় হইছে আদর্শের পরিচয়। তার বাবা এদেশের একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন, তার ইতিহাস আমি নাই বলি। তার মা আপসহীন নেত্রী ছিল। কিন্তু তারেক রহমান কি করছেন? তার বাবা মায়ের শাসন ক্ষমতা আমলেই তো তিনি দুর্নীতিতে চ্যাম্পিয়ন অর্জন করেছিলেন। এবার আসুন, তারেক রহমানের যেই রুচি আর যেই আশা আকাঙ্ক্ষা, তার ফল হলো পাঁচটা কুলাঙ্গার এবং ম্যান্ডেট গণ অধিকার পরিষদের রাশেদ খান। আপনারা জানেন আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম। পরবর্তী পর্যায়ে তাদেরই একটি দলের আমি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছিলাম। তারেক যে কতটা নোংরা মন মানসিকতার লোক এবং তারেক যে কতটা হত দারিদ্র, সেটা তার সাথে তার কর্মী ছাড়া আর কেউ জানতে পারে না। তারেক হলো চাপা দিয়ে তার নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। তারেক রহমানের সহকারী সচিব পদে যে আজকে নিয়োগ হলো, এটা আমি মনে করি তারেক রহমান তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। তার এই দেশ নিয়ে, এই দেশের জনগণকে নিয়ে তিনি কোন রাস্তায় এগিয়ে যেতে চান। দেশের মানুষ প্রশংসা করেছিল, অন্তত তারেক রহমান সর্বোচ্চ দুর্নীতি সাজাপ্রাপ্ত আসামি, লন্ডনে 17 বছর শেখে মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরেছে। এখন সে তার পরিবার, সে তার দল এবং তার ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে এই দেশের সকল জনগণকে সাথে নিয়ে সুন্দর, আলোকিত, বেকার মুক্ত একটি সমাজ গঠন করে তুলবেন। কিন্তু তা না করে এই তারেক রহমানের সৈন্য এবং কুলাঙ্গারদেরকে লেলিয়ে দিয়ে বিরোধীদেরকে আক্রমণ করছে, হত্যা করছে, খুন করছে, কারো চোখ নিয়ে যাচ্ছে। আমি বিশেষ করে বলতে চাই যে বিএনপি সমর্থক গোষ্ঠী যারা আছেন, কর্মী যারা আছেন, আমার কথায় রাগ করবেন না ভাইরা।
আমি বিএনপির শত্রু না, জামাতের পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে না। আমি পক্ষে দেশ, জাতি, মাটি ও মানুষের পক্ষে। আপনি একটি মানুষ হয়ে চিন্তা করুন তো, যখন আপনি চাঁদাবাজি করেন, একটা রিক্সাওয়ালা, একটা শ্রমিক, একজন তরকারি বিক্রেতার কাছে গিয়ে যখন চাঁদাবাজি করেন, আপনি কোন ধরনের মানুষ? আপনার ভিতর তো মনুষ্যত্ব নেই বলেই আপনি এই অসহায়, নিপীড়িত, দারিদ্র মানুষের পকেটের টাকা কেড়ে নিয়ে মদ, জুয়া, ইয়াবা, নেশা, মাদক এই সমস্ত কারবারের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। আমি বলতে চাই, তারেক রহমান একজন অযোগ্য সরকার। তারেক রহমানের পক্ষে সম্ভব নয় এই দেশটাকে একটি কল্যাণ ফেয়ার স্টেট রাষ্ট্র গঠন করা। এটা সম্ভব নয়। তারেক রহমান, আপনি আপনার কুত্তা বাহিনীকে, আপনি আপনার সন্ত্রাসী বাহিনীকে, আপনি আপনার পাচাটা কুকুরগুলোকে, আপনি আপনার চাঁদাবাজিদেরকে, সন্ত্রাসীদেরকে নিরীহ মানুষের উপর লেলিয়ে দিয়ে তাদের প্রাণ কেড়ে নিচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে আমাদের এই ধরনের আশা কখনোই ছিল না। আমরা তরুণ সমাজ ভেবেছিলাম আপনি একজন তরুণ, আপনার দল নয়, অন্য দল নয়, দল, মত, বর্ণ, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনি দেশের সকল জনগণের কল্যাণে একটি নিবেদিত প্রাণ হবেন, কিন্তু সেটি আপনি ব্যর্থ হয়েছেন। এবার আসেন রাশেদ খানকে নিয়ে একটু কথা বলি। রাশেদ খান হলো চরম লম্পট, চরম বেয়াদব। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হলেও ওর একসময় পকেটে এক কাপ চা খাওয়ার টাকা ছিল না, ওর বাসায় যাওয়ার মতো ভাড়ার টাকা ছিল না। আমার মনে আছে, এটা বড় কথা বলার কিছু নেই, আমি কয়েকবার এই রাশেদ খানকে নিজের পকেট থেকে টাকা দিয়েছি যে ভাই বাসায় যান, সমস্যা হলে বলবেন। আরো অনেক বিস্তারিত আলোচনা, এতগুলো বলতে চাই না। এই রাশেদ খান গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের কপালে লাথি মেরে ক্ষমতার লোভে কুকুর, জানোয়ার, হিংস্র এদের মতো রূপ ধারণ করে একটি মাত্র ক্ষমতার লোভে তারেক রহমানের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। ছি, নির্লজ্জ তারেক রহমান। আমি মনে করি তারেক রহমানের কতটুকু জ্ঞান হীনমন্যতায় ভুগলে এত লজ্জায়, এত তিরস্কার থাকা সত্ত্বেও সে আবার মিডিয়ার সামনে আসে। সে প্রতিনিয়ত জামাত ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে নোংরা ভাষায়, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়েও নানান বাজে এবং অহেতুক কথা বলছে, যেগুলো সমাজে নামাজে মেনে নেওয়ার মতো ভাষা নয়। অথচ এই চাটা রাশেদ, ওর সম্মান তো নাই। চোরের কোনো সম্মান আছে? সন্ত্রাসের কোনো সম্মান আছে? পতিতালয়ে যারা কাজ করে তাদের কোনো সম্মান আছে? ঠিক রাশেদ খান হলো এমন একজন ব্যক্তি, ওর কোনো সম্মান নেই। রাশেদ খানকে আমি চ্যালেঞ্জ করলাম, রাশেদ খান তুমি আমার চেয়ে সিনিয়র নয়, তুমি আমার সমবয়সী,
আমি তোমাকে তুমিই বললাম। প্রেস ক্লাবের সামনে আমাকে একদিন বক্তব্য দেওয়ার জন্য মঞ্চ থেকে ডাকতেছিল। রাশেদ খান স্পষ্টই জানতো যে আমার বক্তব্য ছিল স্পষ্ট এবং সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু রাশেদ খান যে আওয়ামী লীগের দোসর ছিল, হাসিনার দোসর ছিল, সেটা তখনকার সময় সবাই জানতো না। আমি যখন স্পষ্ট বক্তব্য দিতে শুরু করলাম, তখন এই চাটা রাশেদ পিছন থেকে অসংখ্য কর্মীদেরকে লেলিয়ে দিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ছেড়ে চলে আসার জন্য বলছিল। এই রাশেদ খানকে আমি বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তার কার্যালয়ে সে এমনভাবে কথা বলতেছিল মার প্যাচ দিয়ে। তো আমি এই রাশেদ খানকে একটা চর মেরেছিলাম। রাশেদ খান, সেই চরের কথা তুমি ভুলে গেছো। তুমি মনে করছো রাশেদ খান যে আজকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হয়েছে, সহকারী হয়েছ, সচিব হয়েছে, তোমার অনেক ক্ষমতা। তোমার কি ক্ষমতা, তোমার কি জ্ঞান? তুমি তো নষ্টা, তুমি তো ডাস্টবিনের ময়লা। ডাস্টবিনের ময়লাও যে কাজে লাগে, রাশেদ খান তোমাকে সেই কাজেও ব্যবহার করতে চাবে না এই জাতি। ইতিহাস বলে যাইবা না রাশেদ। এই পকেট থেকে কত টাকা বের করে দিয়েছি ভুলে গেছ? আজকে বড় বড় কথা বলো, জামাতের বিরুদ্ধে কথা বলো, এনসিপির বিরুদ্ধে কথা বলো, তারেক রহমানের পক্ষে কথা বলো। তারেক রহমান কি করেছে এদেশের সকল মানুষ জানে। ফাইজলামি করো রাশেদ খান। রাশেদ খান, তুমি আমার কি করবা? আজকে হয়তো প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে তুমি আমাকে মামলা করবা, হামলা করবা। রাশেদ খান, মনে রাখবা, ক্ষমতা বেশি দিন ছিল না, তোমাদের কাছে ক্ষমতা ছিল না। সত্য আর মিথ্যা এক জায়গায় কখনো চলে না। পাপ বাপকেও ছাড়ে না। রাশেদ খান, এই সমস্ত বন্ডামি ছেড়ে দিয়ে ভালো কাজে চলে আসো। সবাই তোমাকে সমর্থন করবে। সবাই তোমাকে সমর্থন করবে, কিন্তু এই সমস্ত নোংরামি ছেড়ে দাও। আরেকটি কথা বলবো, আমাদের দেশে এমন একটি সংবিধান আসলো। কে দিল সংবিধান? কোথা থেকে আসলো সংবিধান? সংবিধানে বলল সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে কাউকে ভোট দিতে পারবে না। আমি তো মনে করি এই সংসদ সদস্য যারা আছেন, এদের 100-র ভিতরে 95 জন কুলাঙ্গার, অশিক্ষিত, সন্ত্রাস, লম্পট। আমার কথা শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু ক্যালকুলেশন করে মিলিয়ে দেখবেন। এই যে নুরুল হক নূর, আজকে কি হয়েছে? প্রতিমন্ত্রী, আমি প্রতিমন্ত্রী বলি না। এই প্রতিমন্ত্রী সারা জীবন কর্মীদের টাকা, কর্মীদের রক্ত, কর্মীদের জীবন চুষে চুষে খেয়েছে। প্রবাস থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ও এত সুন্দর করে মিথ্যা সাজিয়ে গুছিয়ে সত্যভাবে উপস্থাপন করার ক্ষমতা ওর আছে। এই রাশেদ খান এবং এই নুরুল হক নূর ডক্টর রেজা কিবরিয়া স্যারের পাও ধরে তাদের দলে নিয়ে এসেছে। বেচারি টাকা পয়সা খেয়ে দলের একটা অবস্থান তৈরি করে
একটা সম্মানী ব্যক্তিত্বকে লাত্তি মেরে বের করে দিয়েছে। আমি এতটুকু স্পষ্ট ভাষায় বলতে পারি, হাসানুল হক ইনু, রাশেদ খান মিনন এবং ওই যে এরশাদের ছোট ভাই গোলাম কাদের, এরা যে ভূমিকায় ছিল, ঠিক এই পোল্ট্রিবাজ বিকাশ নূর, মোসাদ নূর এবং সাবেক ছাত্রলীগের নেতা নুরুল হক নূর একই অবস্থানে রয়েছে, কোনো জায়গায় ভিন্ন নাই। নুরুল হক নূর, রাশেদ খান, খুব গর্ব করো, অহংকার করো, রাজনীতির কোন কচু বোঝো। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আসো রাশেদ খান, তারেক, আমজনতার তারেক রহমান এবং নুরুল হক নূর এক টেবিলে বসুন, কথা বলুন। হয়তো আমার জনপ্রিয়তা নেই, কিন্তু আমার এই কথার খণ্ডন যদি করে দিয়ে যেতে পারেন, রাজনীতির মূল বিষয়বস্তু কি, রাজনীতি কাদের জন্য, কোথায় করবেন, কিভাবে করবেন, কোন কাজগুলো করলে আপনি রাজনৈতিক পথ এবং রাজনৈতিক কাজ করা চিরজীবন হারিয়ে ফেলবেন। রাজনীতির সংজ্ঞাটাও আমার মনে হয় যে বিপিনুল হক নূর চিনে না। কিছুদিন আগে এই নূর লম্পট জামাতের সমাবেশে গিয়ে জামাতের পক্ষে বক্তব্য দিয়ে এসেছে। এই নুরুল হক নূর কিছুদিন আগে আপনার চরমনার পীর সাহেবের পক্ষে গিয়ে বক্তব্য দিয়ে এসেছে। এই নুরুল হক নূর বেশ কিছুদিন আগে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আসলে ও কোন দিকে যেতে চায়? নূর চিন্তা করলো দলীয় বিএনপি থেকে মনোনয়ন নিয়ে এমপি হব, রাশেদ খানকে দল থেকে বের করে দিয়ে বিএনপিতে যোগদান করিয়ে একটা বড় পদ পজিশনে বসাবো, আমরা আস্তে আস্তে বড় একটা দলে রূপান্তরিত হব। আমি খোদারও কসম করে বলছি, নুরুল হক নূর, তোমার জনপ্রিয়তা শেষ। শুধু জাতি জুতার মালা নিয়ে অপেক্ষা করছে তোমাকে কখন গলায় পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাবে। আরেকটি বিষয়, সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, আজকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে দেওয়া হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তার পরিচয় হলো তিনি একজন রাজাকারের সন্তান, আর কর্নেল অলি আহমেদ তিনি একজন বীর বিক্রম, 6 বার এমপি, 3 বার মন্ত্রী। তিনি সারা বাংলার ইতিহাস জানে, তিনি একজন বীর বিক্রম ছিল, বীর উত্তম ছিল। তার গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। তাহলে এবার প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষকে, বিএনপিকেও প্রমাণ করতে হবে। বিএনপি কি মির্জা ফখরুলকে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে? তাহলে তারা রাজাকারের পক্ষে। আর বিএনপির সংসদ সদস্যরা কি অলি আহমেদকে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে? অলি আহমেদ একজন মুক্তিযুদ্ধের সপক্ষের যুক্তি এবং ব্যক্তি। এবার ইতিহাস সাক্ষী হয়ে যাবে। কিন্তু আমরা জানি ইতিহাস কি হবে, জনগণ কি হবে, জনগণের অবস্থা কি হবে, এ নিয়ে বিএনপি কোনোদিন ভাবেও নাই আর ভাববেও না। কারণ বিএনপি গণতান্ত্রিক পার্টি নয়,
বিএনপি হলো পরিবারতান্ত্রিক, গোষ্ঠীতান্ত্রিক, চাঁদাবাজতান্ত্রিক, সন্ত্রাসতান্ত্রিক দল এবং দর্শনতান্ত্রিক দল। আমার কথা অবশ্যই বুঝতে পারতেছেন। তো এই বিএনপির লাজ লজ্জা কিচ্ছু নেই। 17 বছর 15 বছর ক্ষমতার বাইরে থেকে মায়ের খেয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন, মুরগির খোপে ঘুমিয়েছেন, লন্ডন থেকেছেন, ভারতে থেকেছেন, কতভাবে জীবনযাপন করছেন, তারপরেও তাদের লজ্জা নেই। লজ্জা নেই তার কারণ কি জানেন? তারা মানুষ না, তারা অমানুষ। আচ্ছা বলেন তো, আপনি আমি অতি সহজেই সত্য জিনিসটাকে বুঝি, ভালো জিনিসটাকে বুঝি এবং তার প্রতিবাদ করতে পারি, তাহলে ওই লোকটি কেন বুঝছে না, বুঝবে না? তার মানে আপনি যে সত্য, ন্যায় এবং ভালো কিছু বুঝতে পারেন, এটার কারণ হলো আপনার বিবেক এবং আপনার মনুষ্যত্ব। আর যারা বুঝে না, তাদের বিবেক নেই, তাদের মনুষ্যত্ব নেই। কথা ক্লিয়ার? তারেক রহমান আওয়ামী শাসন আমলে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, তার বিরুদ্ধে লন্ডনে বসে বিশাল বিশাল বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে। লজ্জা নেই তারেক রহমানের? আজকে সেই তারেক রহমানের আমলেই গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষ খুন করছে, মানুষের চোখ তুলে নিয়ে যাচ্ছে। আপনার প্রকাশ্যে দেখতে পাচ্ছেন ঢাকা আলিয়ার সামনে, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ভাঙচুর করেছে। কারা করেছে? এই কুলাঙ্গার লন্ডন থেকে পীর আসা লন্ডন বাবার কুলাঙ্গার সন্ত্রাসীরা করেছে। এটা যদি জামাত ইসলাম, ছাত্র শিবির বা এনসিপি বা লেবার পার্টি বা অন্য কোনো দল করত, তাহলে তারা সন্ত্রাস, জঙ্গি হয়ে যেত। যে সরকারি সম্পত্তি লুটপাট করেছে এবং ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে মামলা দাও। তার ক্ষমতাই তো, এই ক্ষমতার জোরে, ক্ষমতার বলে এই বিএনপির কুত্তাগুলো, ছাত্রদল, যুবদলের কুত্তাগুলো সরকারি সম্পত্তি ভাঙা সত্ত্বেও তাদের বিরুদ্ধে তারেক রহমান অ্যাকশন নেয়নি। কেন নেয়নি? তারেক রহমান তো যারা হামলা করেছে, সন্ত্রাস করেছে, তাদের মতোই। তারেক রহমানের কোনো যোগ্যতা নেই। স্পেশালি কি তার যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। কারণ বছরের ইতিহাস, প্রতিহিংসা, মারামারি, কাটাকাটি, হিংসা, যজ্ঞ, কাকে লাথি মেরে এই চেয়ারে বসা যাবে, এই সব মিলাইয়া তার ওই চরিত্রটাই মাথার ভিতর আছে। তাহলে সে জনগণের চিন্তা কিভাবে করবে? তার মা ক্ষমতা থাকাকালীন অবস্থায় তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তা বাংলার ইতিহাস জানে। এই তারেক রহমান তার মা ক্ষমতা থাকা অবস্থায় হাওয়া ভবনের মালিক হয়েছেন, অসংখ্য পুরুষ, যুবক এবং নারীকে নির্যাতন করেছেন, হত্যা করেছেন। সেই তারেক রহমান আর কতটুকু ভালো হবে? ঢাকা আলিয়ায় হামলা হয়েছে। ঢাকা আলিয়ায় ওই ঘটনা স্থলে যেতে কি প্রধানমন্ত্রীর 10 ঘন্টা, 10 মাস, 10 বছর লাগে? পুলিশ প্রোটোকল নিয়ে সাথে সাথে সেখানে প্রবেশ করত। সিসিটিভির ফুটেজ দেখে ছাত্রদল বা ছাত্র শিবিরের কারা এই ফাসাদ এবং সাফাকুদ্দিমার সাথে জড়িত ছিল
তাদেরকে গ্রেপ্তার করো। করেছে? করবে না, কারণ ও নিজেই তো সন্ত্রাস। তারেক রহমান সে নমিনেশন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ভাই, আশা করি মনে হয় যে আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু করবে। যদি মানুষের বাচ্চা মানুষ হয়ে থাকেন, আমার এই কথাগুলো মাথায় নিয়েন। বিএনপির ভাইদেরকে বলছি, আমি জামাতও করি না, আমি বিএনপিও করি না, আমি এনসিপিও করি না। আমি এই দেশের নাগরিক হিসেবে, আমি এই দেশের একজন জনগণ হিসেবে আমার যতটুকু প্রতিবাদ করা দরকার আমি তার প্রতিবাদ করছি। হ্যাঁ, আমি একসময় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু এই রাজনৈতিক কুত্তার বাচ্চাদের, এই রাজনৈতিক শুয়োরের বাচ্চাদের চরিত্র, কর্ম, নীতি, নৈতিকতা এবং এদের খারাপের কারণে আমি এই জায়গা থেকে একবারে চলে এসেছি। আরেকটি কথা বলতে চাই, এই নুরুল হক নূর আজকে বড় হ্যারামি দেখায়। এই ফকির বাচ্চাকে বাংলাদেশের তরুণ তরুণ ছাত্র জনতা, এমনকি এই ছাত্র জনতার মা ও বাবারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভালোবাসা দিয়ে ওই পর্যন্ত নিয়ে গেছেন। এই নূর তাদের সাথে বেইমানি করেছে। নূর বেশি দিন নেই, এখন তো পুলিশ প্রোটোকল দিয়ে চলো। পুলিশ প্রোটোকল কিন্তু বেশি দিন থাকে না। যেদিন পুলিশ প্রোটোকল থাকবো না, এই গণ অধিকার পরিষদের কর্মীরাই রাস্তায় রাস্তায় পিটাইতে পিটাইতে তোমার পিঠের চাম ছুঁড়ে ফেলবে, এটা মনে রাখো। আরেকটি বিষয়, রাশেদ খান এবং নূর নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলে বেয়াদব। আরে ভাই, তাজ্জব বিষয়। নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো চিন্তা করেছে সহজ ভাষায়, সুন্দর ভাষায় প্রতিবাদ করলে ওই সন্ত্রাস, ওই চোর, ওই ডাকাত এবং জনগণের সাথে বেইমানি করা অমানুষের গায়ে লাগবো না। তা আমি এমন একটি শক্তিশালী ভাষা দ্বারা আঘাত করব যাতে ওই সন্ত্রাসীর কান জ্বালা পোড়া হয়ে যায়। তারপরে তাকে হত্যার হুমকি, মামলার হুমকি, বিভিন্ন জায়গায় হামলা মামলা শুরু করে দিয়েছে। ভাই, আগে রাজনীতি শিখতে হবে। রাজনীতির মূল বিষয়বস্তু হলো সমাজ, দেশ এবং রাষ্ট্র, আর রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। কাজেই জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করা রাজনৈতিক দলের উচিত নয়। কিন্তু আমরা এমন এক আজব বাংলাদেশ পেয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই রাশেদ খান সারাদিন জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে মিথ্যা 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 বানোয়াট কথা বলতেই থাকে। আরে ভাই, মানুষের তো ন্যূনতম একটা বিবেক থাকে। আমি বুঝলাম না। বেশি দিন বাকি নেই রে ভাই, বেশি দিন বাকি নেই। এই যে নয়ন দাপটের সাথে সন্ত্রাসী করেছে, গ্রেপ্তার হয়েছে। হবিগঞ্জে আলিফের চোখ তুলে নেওয়া হয়েছে। এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। এ তো নব্য জালিম তারেক রহমান, লন্ডন থেকে আসা নব্য জালিম। এ তো শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর। আমার লাইভে যারা আছেন, আমার কথায় যদি অসঙ্গতি কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্ট করে আমাকে সংশোধন করে দিতে পারেন। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি
আমার কথায়, আমার আলোচনায় যদি কোনো ভুল থাকে, আমার প্রতিবাদের ভাষা যদি কোনো ভুল থাকে, আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে এই কথাটা ভুল, এই বক্তব্যটা ভুল, এই স্পেসটা ভুল। তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ হব। আরেকটি বিষয় হলো রাষ্ট্রপতি নির্বাচন। কে রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর হলো কর্নেল অলি আহমেদ স্যার। কর্নেল অলি আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধ এবং বীর বিক্রম, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল রাজাকারের সন্তান। তো এবারের নির্বাচনে দেখা যাবে বিএনপি কি রাজাকারের পক্ষে না মুক্তিযুদ্ধের পক্ষে। এটা একটা ঐতিহাসিক ইতিহাস হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানাই। তবে যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব সময়ের সাথে সাথে দেশের মানুষের মান উন্নয়ন এবং রাষ্ট্রের মান উন্নয়ন করার জন্য কাজ করুন, তবে নিজের পরিবার এবং কর্ম ছেড়ে নয়।